তোমার সময়। শুভ সন্ধ্যা। দেশ বিতর্কে আজকের যে শিরোনাম, বাঙালির এখন বিশেষ নিবিড় সংশোধন প্রয়োজন। আমি বিপক্ষে বলার কথা, বিপক্ষেই বলবো, চিন্তা নেই। দেখুন, সংশোধন বা পরিমার্জন এটা একটা চলমান বহমান প্রক্রিয়া, আর বাঙালি তো যুগে যুগে এই বহমানতার মধ্য দিয়ে এগিয়েছে। যে বাঙালিকে রবীন্দ্রনাথ শেখান, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধিয়া আসে তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বিধে তারে জীর্ণ লোকাচার। সেই জীর্ণ লোকাচারকে দূরে সরিয়ে রেখে সেই বহমানতার ধারাকে বাঙালি এগিয়েছে বলেই তো সারা দেশের মধ্যে নবজাগরণটা বাংলাতেই হয়েছিল। বাংলা পথ দেখিয়েছে বলেই তো আজকে বাল্যবিবাহ রোধ হয়েছে, বিধবা বিবাহের প্রচলন হয়েছে, সতীদাহ প্রথা লোপ পেয়েছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে, বাঙালি যখন যুগে যুগে এই বিবর্তনকে আত্মীকরণ করে নিয়েছে, আজকের যে ক্যাচলাইন, এখানে দুটো এমন শব্দ, যেই শব্দ দুটোর জন্য মূলত আপত্তি এবং আমি বিপক্ষে বলতে চাই। সেই শব্দ দুটো হচ্ছে এখন আর বিশেষ। সংশোধন সকলের প্রয়োজন, কিন্তু কেন বিশেষ সংশোধন? বিশেষ সংশোধন তাদের প্রয়োজন হয় যাদের জীবনে সংশোধন থাকে না। বাঙালির জীবনে সংশোধন আছে বলেই বাঙালি গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। অনিকেত বলছিল মহামতি গোখলের কথা, হোয়াট বেঙ্গল থিংস টুডে। এটা তো সত্যি কথাই, বাঙালি ভারতবর্ষকে পথ দেখিয়েছে। তার এখনই আর বিশেষ কেন সংশোধন লাগবে, এই শব্দবন্ধতেই আপত্তি। দেখুন, পরিমার্জন তো আমরা গ্রহণ করেছি, আনন্দবাজারও আমাদের পরিমার্জন করেছে, দেশ আমাদেরকে পরিমার্জন করেছে। আমরা ছোটবেলায় যারা ক্রিকেট খেলা দেখতাম, আমরা গাভাস্করের ভক্ত ছিলাম। আমরা জেনেছি পরিমার্জনের পরে গাওস্কর হয়েছে, গাভাস্কর। সচিন থেকে সচিন হয়েছে। তো আমরা এই পরিবর্তনের মধ্যে দিয়ে তো এগিয়েছি, বাঙালি তো গ্রহণ করেছে। কিন্তু আজকে সেই বাঙালিকে যদি হঠাৎ করে বলা হয়, এই দুর্গাপূজার সময় এখানে নবরাত্রি চলে, দুর্গাপূজায় বাপু মাছ মাংস খাওয়া যাবে না, তাহলে সেই বিশেষ নিবিড় সংশোধনের কি এখনই বাঙালির প্রয়োজন আছে? এই উপলব্ধি বাঙালিকে করতে হবে, এই প্রশ্নগুলো বাঙালির নিজেকে করতে হবে। সরস্বতী পুজোয় বাঙালি জোড়া মাছ, ইলিশ মাছ ভোগ দেয়। তারা মায়ের পুজো মাছ দিয়ে ভোগ ছাড়া বাঙালির পুজো সম্পন্ন হয় না। কারা আমাদের ধর্মাচরণকে কন্ট্রোল করতে চাইছে? কারা বলে দিচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনার চিঠি পাঠাবেন যে ওটা বাংলাদেশি ভাষা? আগামী দিন কি দেশ পত্রিকাও বাংলাদেশি ভাষায় লিখিত একটি পত্রিকা বলে পরিগণিত হবে? আজকে সেই সময়ে দাঁড়িয়েই এই এখন বিশেষ নিবিড় সংশোধন প্রয়োজন আছে কিনা যখন এই বিতর্কের উত্থাপন হচ্ছে, আবার শ্রমিকদা যথারীতি ইতিহাসের প্রশ্ন করলে সংস্কৃতে চলে যাচ্ছেন, আবারও হিন্দু মুসলমানে চলে গেলেন। মুশকিল হচ্ছে, শ্রমিকদার প্যানেলে যারা বক্তা রয়েছেন, আমি দেবেশ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, উনি শ্রমিকদার দিকের বক্তা। যখন দেবেশ চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করলেন যে বাঙালি মানে কি শুধুই হিন্দু, মুসলমান কি বাঙালি নয়, আমি দেখলাম শ্রমিকদার মুখ ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। শ্রমিকদার সিলেবাসের বাইরে প্রশ্ন চলে এসছে। অনিকেত বলছিল ধর্মনিরপেক্ষতার কথা, দেবেশ চট্টোপাধ্যায় বলছিলেন মগজে কারফিউ। হ্যাঁ, সত্যি তো, মগজে কারফিউর লেখক তিনি তো লিখে গিয়েছিলেন যে আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ নাকি রামকৃষ্ণের কথা মতো। হরিওম তৎসদে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে দিয়ে প্রণামী, যুগে যুগে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে লালন ঘর করে সেখানে বাঙালি বাস করে। যারা এই সংস্কৃতিটাকে নষ্ট করতে চায় তারাই আজকে বিশেষ নিবিড় সংশোধনের নাম করে বাঙালিকে লাইনে দাঁড় করেছে। আচ্ছা, এখনই বিশেষ নিবিড় সংশোধন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি ভোটের রাজনীতির প্রশ্নেই যদি আসি, আগে ধরুন আমার দাদু, তিনি বেঁচে নেই। তিনি যদি বেঁচে থাকতেন, আজকে দাদুর বয়স প্রায় 100 ছুঁই ছুঁই হতো। আমার দাদু বেঁচে থাকলে নিশ্চয়ই 100 বছর বয়সে হয়তো সুস্থ সক্ষম থাকতেন না। তাকে না লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে আমার দাদু কোনো রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী নয়। কেন জানেন? আমার দাদুরা 6 ভাই 1 বোন, যেহেতু 6 জনের বাবার নাম এক, তাই সে অনুপ্রবেশকারী। আজকে রবীন্দ্রনাথ ভাগ্যিস বেঁচে নেই। উনি, এই সমীরদা বলছিলেন ঠাকুর আর টেগোর, রবীন্দ্রনাথ তো 14 ভাই বোন। রবীন্দ্রনাথকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হতো যে রবীন্দ্রনাথ অনুপ্রবেশকারী নয়, এমনি শিলাইদহে জমিদারি ছিল। আরো ভয়ঙ্কর, মানে ডবল ইঞ্জিন এফেক্ট হতো আর কি এক্ষেত্রে।
তো আমার জানতে ইচ্ছে করে কারা এই ডেফিনেশন গুলো ঠিক করবে, কারা শিখিয়ে দেবে যে আমরা বাঙালি। এখানে সম্ভবত প্রচেততা শুরু করেছিলেন ওই নিবিড় সংশোধনের ক্ষেত্রে। একজন মানুষ মারা গেছেন, তাকে মর্গে মৃতদেহে রেখে আসতে হয়েছে। আরেকজন নায়ক, বিখ্যাত বাঙালি গায়ক, তার একটা লাইন ছিল বাংলা গানের, আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। তো যেই ব্যক্তিটি ওই মর্গে তার পরিবারের লোককে রেখে এসে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে তিনি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী নন, সত্যিই তো মৃতদেহে ঝুলছে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ বলছে আমি দায়ী না, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি রোহিঙ্গা নও। এই জায়গায় যারা বাঙালিকে দাঁড় করালো, সেটা নিয়ে যখন আলোচনা চলছে, তখন শ্রমিকদা বললেন রবীন্দ্রনাথ আক্রান্ত। আমার হঠাৎ মনে পড়লো, শ্রমিকদা সেম সাইড গোল করছে কেন? এরকম সেম সাইড গোল করলে তো আমি জানি না আগামী দিন শ্রমিকদার নিবিড় সংশোধন হয়ে যাবে কিনা, রাজ্য সভাপতি পদটাও চলে যেতে পারে। রবীন্দ্রনাথ আক্রান্ত, আরে বাবা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই গান গাইলে এফআইআর হবে, কে বলছে? আসামের বিজেপি সরকার। কেন? আমার সোনার বাংলা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আরে বাংলাদেশটা তৈরি হলো কবে? মুক্তিযুদ্ধটা হলো কবে? গানটা লেখা হলো 1905 বঙ্গভঙ্গের সময়, আর জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাডাপ্টেড হলো 1971-এর পরে। রবীন্দ্রনাথ 1905-এ যে গান লিখেছেন, তার জন্য আজকে আসাম সরকার এফআইআর এর হুমকি দিচ্ছে। শ্রমিকদা বলছে রবীন্দ্রনাথ আক্রান্ত। হ্যাঁ, রবীন্দ্রনাথ আক্রান্ত, পদবিটা সান্নাল হয়ে যাচ্ছে। যে আজকে বিবর্তনের কথা বলছেন, বিবর্তন করতে গিয়ে শ্রমিকদারা আমাদের শেখালেন যে রামমোহন আসলে ব্রিটিশের দালাল ছিলেন। আমি জানি না রাজা রামমোহন রায় 6 বার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছিলেন কিনা আমাকে যেন আন্দামানের সেলুলার জেল থেকে মুক্ত করা হয়, তার বিনিময়ে আমি ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো এবং মাসিক 60 টাকা সাম্মানিকের ব্যবস্থা যেন করা হয়। দুর্ভাগ্য বাঙালির, বিপ্লবী বারিন ঘোষ, যতীন দাস, উল্লাসকর দত্ত, এদের নামে আন্দামানের সেলুলার জেলের নামকরণ হয় না। সেলুলার জেলের নামকরণ হয় ওই মুচলেখা দেওয়া সাভারকারের নামে। বাঙালির নিবিড় সংশোধনের পর কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাসে আমাদের শিখতে হবে যে স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ বীরের নাম বিনায়ক দামোদর সাভারকার? যে বাঙালির রক্তে উল্লাসকর দত্ত রয়েছে, যতীন দাস রয়েছে, ঋষি অরবিন্দ রয়েছে, সুভাষ রয়েছে, সেই বাঙালির রক্তে সাভারকারের উত্তরাধিকার থাকবে না, যতই সেই উত্তরাধিকার প্রথিত করবার চেষ্টা করা হোক। আজকে শ্রমিকদা বলতে বলতে বলছিলেন আবার এই হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের কথা। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামটা সন্তর্পণে এড়িয়ে গেলেন। হিন্দু মহাসভা, নেতাজি সুভাষচন্দ্র বসু ঝাড়গ্রামে বক্তৃতা দিতে গিয়ে তার বক্তব্যের অংশে নেতাজি বলছেন যে হিন্দু মহাসভাকে সন্ন্যাসীর বেশে ভোট ভিক্ষা করতে পাঠিয়েছে। যারা ধর্মকে হাতিয়ার করে ভোট ভিক্ষার রাজনীতি করে, প্রতিটি হিন্দু বাঙালির আবশ্যক কর্তব্য তাদের প্রতিহত করা। শ্যামাপ্রসাদ যখন সাম্প্রদায়িক ভাষণ দিতে ওঠেন এই কলকাতা মহানগরীর বুকে, নেতাজির সহকর্মীরা তাকে লক্ষ্য করে ইট বৃষ্টি করেছিলেন সেই সভাকে পণ্ডুল করে দিতে। আজকে বাঙালির মনে করবার প্রয়োজন রয়েছে যে এই বিশেষ নিবিড় সংশোধনের নামে আসলে বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির ধর্মাচরণ, বাঙালির ইতিহাস, বাঙালির কৃষ্টি, বাঙালির গরিমা, প্রতিটা জায়গাকে যারা ওই একটা সময় আমাদের গ্রামসির হেজিমনি যারা পড়িয়েছিলেন, আজকে নতুন আধিপত্যবাদ, নতুন হেজিমনির কনসেপ্ট তৈরি করছে যারা, তারাই আজকে ঠিক করে দিচ্ছে যে এখন বিশেষ নিবিড় সংশোধন এই বাঙালির প্রয়োজন কিনা। আর সেই বাঙালি বোধহয় শ্রমিকদার জন্য প্রস্তুত হয়ে থাকছে। যে মানুষগুলোর কাছে শ্রমিকদারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তত্ত্ব বলেছে, শ্রমিকদাও বলেছেন 1 কোটি ইত্যাদি ইত্যাদি রোহিঙ্গা। মোটামুটি পশ্চিমবাংলার প্রতিটা বুথে অন অ্যান অ্যাভারেজে 1000 করে ভোটার থাকে। যদি 1,20,00,000 কাছাকাছি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইত্যাদি হয়ে থাকে, মানে প্রতিটা বুথে আপনি 200 থেকে 250 অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পাবেন। আজ অব্দি শ্রমিকদা একটা রোহিঙ্গা পেয়েছেন? আমি দেখতে পাইনি। শ্রমিকদা কজন রোহিঙ্গা দেখতে পেয়েছেন ডিউলি অ্যাটেস্টেড করে যদি শ্রমিকদা জানায় আমাদের ভালো লাগবে, কারণ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নাম্বার অফ রোহিঙ্গা ফাউন্ড ইন এসআইআর পশ্চিমবঙ্গে সংখ্যাটা 0 দেখিয়েছে। কিন্তু এই রোহিঙ্গা ধুয়ো তুলে যারা বাঙালিকে এই লাইনে দাঁড় করাতে বাধ্য হলো, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক এই অসভ্যতার মধ্যে পড়তে বাধ্য করলো, সমস্ত কাজ ছুড়ে বাঙালিকে এখন প্রমাণ করতে। এখন বাঙালি আর জিজ্ঞাসা করছে না বছরে 2 কোটি বেকারের চাকরি কোথায়। বাঙালি জিজ্ঞাসা করবে না যে 15 লাখ ব্যাংকের অ্যাকাউন্টে কোথায় গেল। বাঙালি জিজ্ঞাসা করবে না গরিব বাঙালির কাজের অধিকার কারা কেড়ে নিল। বাঙালি জিজ্ঞাসা করবে না গরিব বাঙালি তার মাথায় ছাদ নেই কেন। বাঙালি আজকে সবকিছু ভুলে প্রমাণ করতে লাইনে দাঁড়িয়ে পড়েছে যে সে আগে ভারতীয়। তো এই জায়গায় দাঁড় করিয়েছে যারা সারা 10 কোটি বাঙালির সাথে এই বিশেষ নিবিড় সংশোধনের নাম করে যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করালো,
2 মাস পরে বাঙালি আবার লাইনে দাঁড়াবে, সেই লাইনে দাঁড়িয়েই বাঙালি এই হয়রানির প্রতিটা বিতর্কের জবাব সেই লাইনেই সুদে আসলে উসুল করবে। হিন্দু মুসলমানে ভাগাভাগি করে এই মাটিকে কোনোদিন দখল করা যায়নি। বেল পড়ে গিয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলি, এই বাংলার মাটিকে যারা চেনেন না, যারা বাংলার মাটিকে যুগে যুগে ধর্মের ভিত্তিতে ভাগ করে এসছেন, তাদের জন্য আবারও বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে